প্রত্যেক ভ্রমণপ্রিয় মানুষের একটি ইচ্ছা থাকে, তা হলো নিজের দেশের বিভিন্ন স্থানকে দেখা। এক্ষেত্রে আমি বা আমার পরিবার তার ব্যতিক্রম নই। কাশ্মীর যদি ভারতবর্ষের মাথা হয়, তাহলে কন্যাকুমারী হলো তার পা। ভারতের এই দক্ষিণতম বিন্দুকে দেখার জন্য আমি আমার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এবারে ছোট্ট একটা দক্ষিণ ভারত ট্রিপে। এই জায়গাটি একান্তই পছন্দ আমার একমাত্র কন্যা শ্রিয়ার, যাকে আপনারা বুম বুম হিসেবে চেনেন। ভারতবর্ষের অন্যতম সেরা জায়গা, যেখানে সমুদ্র থেকে সূর্য উদয় ও সূর্যাস্ত দেখা যায়। এটি সেই জায়গা যেখানে তিনটে সাগরের মিলন হয়েছে। এটা সেই জায়গা যেখানে 3000 বছর পুরনো পার্বতী দেবীর মন্দির আছে। আজকের এই ব্লগ কন্যাকুমারী নিয়ে। গুড মর্নিং অফ ভারকালা শিবাগিরি রেলওয়ে স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ 2025। এখন ঘড়িতে বাজে 7:30, আর এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা তাড়াতাড়ি করে আমি স্টেশনে এলাম, যদিও আমার হোটেল থেকে স্টেশন খুব একটা বেশি দূরত্বে না, 10 মিনিটেরও কম দূরত্বে আমি চলে এসেছি অটো করে। আগের দুটো পর্বে আপনারা দেখেছিলেন সেটা আমরা কীভাবে কলকাতা থেকে পৌঁছেছিলাম এই ভারকালাতে, এবং ভারকালাতে কীভাবে আর একটা দিন আমরা এনজয় করেছিলাম। অপরূপ এই ভারকালার যে স্বাদ আমরা গ্রহণ করছি তা সারা জীবন মনে থাকবে। কালকে সানসেটটা অসম্ভব সুন্দর ছিল। যাই হোক, আজকে আমাদের যাত্রা হতে চলে কন্যাকুমারী পর্যন্ত। কন্যাকুমারী এই ভারকালা শিবগিরি থেকে হচ্ছে 128 কিলোমিটার। আর ট্রেন আসার কথা 7:41, কিন্তু একটু লেট দেখাচ্ছে। আর আমাদের পৌঁছে যাওয়ার কথা ওই 11টা সাড়ে 11টা নাগাদ কন্যাকুমারীতে। আমাদের হোটেল নেই, ওখানে গিয়ে হোটেল খুঁজতে হবে, হোটেল নেবো, তারপর যা যা করবো আগামী 1-1.5 দিন সবটাই আপনাদের সঙ্গে এই ব্লগে তুলে ধরবো। আমাদের টিকিট আছে ইকোনমি 3 এসিতে। আমাদের টিকিটের দাম পড়েছে 1551 টাকা মতন, 3টে সিট টিকিটের। একটা মিডিল বার্থ, একটা আপার বার্থ, আর একটা আছে সাইড লোয়ার। বুমবুম, তুই কোনটা দিবি? মিডিল। আর ট্রেনটা আসছে কিন্তু পুনে থেকে কন্যাকুমারী এক্সপ্রেস হিসেবেই আপনারা হোয়ার ইজ মাই ট্রেনে পেয়ে যাবেন। একটা জিনিস, সেটা হচ্ছে এই স্টেশনের এই প্ল্যাটফর্মটাতে খাবার দাবারের কোনো দোকানই নেই। আমার মনে হয় অমৃত ভারতের প্রকল্পের অধীনে এগুলোকে রিনোভেশন করা হচ্ছে। ওই প্ল্যাটফর্মটা 1 নম্বর প্ল্যাটফর্মে একটা না দুটো আছে, তাও সেরকম অপশন খুব কম। সকাল সকালে এরকম মাফিন কেনা হয়েছে, সেটা একটু খাই। আর একটা যেটা বলা, সে এখানকার বেকারি আইটেম কিন্তু বেশ ভালো, বলো। বিশেষ করে এখানকার কালকে ডেট কেকস খেয়েছিলাম, খেজুরের কেক, দুর্দান্ত। আর 2-1টা কেক আমরা খেয়েছিলাম, বেশ ভালো। আমি আর বুমবুম খেয়েছিলাম, কী খেলাম বুমবুম কালকে? ব্রাউনি। দুর্দান্ত ছিল ব্রাউনিটা, খুব ভালো। এখানকার বেকারি আইটেমগুলো আপনারা খাবেন, দারুণ, খুব ভালো। যেটা বলা সেটা হচ্ছে এই ট্রেনে কিন্তু আপনার প্যান্ট্রি পেয়ে যাবেন। আমি অলরেডি চা পেয়ে গেছি। এখানে মোটামুটি বলছে পৌঁছানোর কথা হচ্ছে 11:20, কিন্তু যে দাদা আছেন আমাদের অ্যাটেন্ডেন্ট, উনি বলেন 11টার মধ্যে পৌঁছে যাবে। দেখা যাক। কন্যাকুমারীতে আমরা যাচ্ছি ভারকালা শিবাগিরি যে স্টেশন থেকে, তার কারণ আমরা একটা ট্যুরের মধ্যে রয়েছি, সেই জন্য যাচ্ছি। আপনারা যদি সরাসরি কন্যাকুমারী আসতে চান, তার বিভিন্ন অপশন আছে, আপনারা আসতে পারেন। সেগুলো সরাসরি ট্রেনও আছে। কয়েকটা কানেক্টিং ট্রেনের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। কন্যাকুমারী আসার জন্য যে ইনফ্লুয়েন্স আমাদের কাজ করেছে, সে হচ্ছে এই যে বুমবুম, ওর পছন্দের জায়গা এটা কন্যাকুমারী, তাই তো বুমবুম? একদম। কন্যাকুমারী গিয়ে কী দেখবি? হ্যাঁ হ্যাঁ, খুব দেখার ইচ্ছা। বাহ, ও কথা খুব কম বলে ভিডিওতে, কিন্তু জানেন না। সকালবেলা ব্রেকফাস্টে কিনেছিলাম ব্রেড অমলেট, যেটা আমি আর বুমবুম খেয়েছিলাম, স্বীকৃতি খাইনি, এবং সেটা স্যান্ডউইচ আকারে খেতে বেশ মজাই লাগছিল। বুমবুম একটা ভালো কথা বলেছে। ওকে আমরা আসার দিনকে এয়ারপোর্টে, আই থিঙ্ক পুনে এয়ারপোর্টে ওকে একটা স্যান্ডউইচ কিনে দেওয়া হয়েছিল। স্যান্ডউইচটা বেশ ভালো দাম দিচ্ছিল, 200 টাকার কাছাকাছি দাম নিচ্ছিল, একদম বেকার ছিল। তার থেকে এই 50 টাকার স্যান্ডউইচ 50 টাকার এই ব্রেড অমলেট অনেক ভালো, অনেক ভালো। তবু বল, এটার একটা স্বাদ আছে, বল। হ্যাঁ, ট্রেন চলতে রাখলো আপন গতিতে। স্বীকৃতি আর বুমবুম মজে রইল গল্পের বইয়ে, আর আমিও মজে রইলাম আমার প্রিয় 1 কাপ চায়ে। ভারকালা শিবাগিরি থেকে
40 কিলোমিটার যাত্রা করে তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। দারুণ স্টেশনটা, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। আর ট্রেন আমাদের এখানে বিফোর টাইমেই চলে এসেছে। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। এখান থেকে কন্যাকুমারীর মধ্যে আর 5টা হল স্টেশন রয়েছে। আর দূরত্ব ওই মোটামুটি 60 কিলোমিটার মতো, 60 থেকে 65 কিলোমিটার বাকি। আপনারা যদি কখনও কন্যাকুমারী আসতে চান, যদি ডাইরেক্ট ট্রেন না পান, তাহলে সেক্ষেত্রে তিরুবনন্তপুরম হয়েও কন্যাকুমারী যেতে পারেন, সেটা অনেক তাড়াতাড়ি হবে। আমারও প্রথমে ঠিক ছিল যে তিরুবনন্তপুরম হয়ে আমি কন্যাকুমারী যাব, কিন্তু এখানকার ট্রেনের টিকিট পাইনি, ফলে মত বদলাতে হয়। দেখুন, একটা ব্রাউনি কিনলাম, এলিট ড্রিম চকো ব্রাউনি কেক। এটা দুর্দান্ত খেতে। আমি একটুখানি খেলাম, এখন আমি খাইনি, স্বীকৃতি থেকে খেয়েছি একটুখানি। 20 টাকা দাম। তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে কিনলাম। কেমন খেতে বলবো? খুব ভালো। এখানে আমি বললাম না, এখানকার বেকারির আইটেম কিন্তু দারুণ, তাই না? খুব ভালো, বিশেষ করে লোকাল বেকারি খুব ভালো। আবার দেখে নিন, যদি কখন আসেন অবশ্যই এখানে ট্রাই করবেন। এটা এলিট লোকাল বেকারি ট্রাই করতে। হ্যাঁ, এখানকার লোকাল বেকারি, সোজা কথা, দুর্দান্ত। এটা খাই এবার। এই যে ব্রাউনি, আর বেশ ওজনদার ব্রাউনি, কিন্তু হালকা নয়, ফাঁপা নয়, দারুণ। বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে কিছুটা শরীর ক্লান্ত, আর ক্লান্ত শরীরকে তাজা করার একটা উপায় হলো পাওয়ার ন্যাপ। এক্ষুনি একটা স্টেশন গেল, আমি দেখাতে ভুলে গেলাম। আসলে কিছু ভদ্রলোকের সঙ্গে কথা হলো, সেটা হচ্ছে পারাসাল্লা বলে। সেটা হচ্ছে কেরলের অন্তিম হল স্টেশন। এরপরের যে হল স্টেশনটা আমরা যাব সেটা হচ্ছে তামিলনাড়ু। এই ট্রেনটা প্রথমে তামিলনাড়ুতে গেছিল, গিয়ে কেরলে প্রবেশ করে আবার তামিলনাড়ুতে প্রবেশ করছে। কি গল্প বলছিস? বোম্বাইয়ের বোম্বেটা পড়ছে, পড়ুক। আমি একটু ঘুমিয়ে নিলাম। তুমি ঘুমিয়েছো? আমি ঢুলেছি। আচ্ছা, ও ঢুলেছে। আর বসে বসে ব্রাউনিটা খেয়েছে। এই যে ব্রাউনিটা এত ভালো লেগেছে। হ্যাঁ, সব কটা খাইনি, আছে তো ব্রাউনি, সব খেয়ে পারবে না, অসম্ভব, পারবে না। অনেকগুলো ব্রাউনি কিনেছি আমি, 5টা, আর ওদিকে 3টা, 8টা ব্রাউনি কিনেছি। আমাদের যেটা করতে হবে, আগে গিয়ে হোটেল নিতে হবে। এখনো ঘুমিয়ে রেস্ট কাটেনি, এখনো হাই তুলছি আমি। নামতে ইচ্ছে হচ্ছে, বাইরে গরম আছে ভালো। আর তুমি তো কালকে বলছিলে যে, দেখুন কালকে কি বলছে, যে ও বলছে যে আমার না খেলেও চলে, কিন্তু আমার ঘুম দরকার। তাহলে তাদের কি বলে? তাদেরকে মোটেই ঘুম কাতুরে বলে। তুমি যেরকম হুটহাট ঘুমিয়ে পড়ো, ওটাকে ঘুম কাতুরে। হুটহাট ঘুম করে না, ওটাকে বলে পাওয়ার ন্যাপ। হ্যাঁ, পাওয়ার ন্যাপ। কি বলে বুম্বু? ইংরেজি বাংলা একটু এনার্জি নিলাম, আবার ব্লক করা, তো ব্লক করার এনার্জি পাচ্ছিলাম না, সত্যি কথা বলছি। ঝিমুনি দূর করার সবচেয়ে ভালো উপায় 1 কাপ কফি। সেটা যখন যাচ্ছিল সামনে দিয়ে, সেই সুযোগ হাতছাড়া করলাম না। এই যাত্রাপথে আমরা প্রথম তামিলনাড়ুর কোনো রেলওয়ে স্টেশনে হল্ট করলাম, সেটা যে কুল্লিতুরাই বলে। আর আমাদের এই যাত্রাপথে আমরা 78 কিলোমিটার অলরেডি অতিক্রম করেছি। ট্রেন এখানে প্রায় আধ ঘন্টা লেট, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 1 মিনিটের। এবারের ট্রেন যাত্রা আমার রিসেন্টকালের অন্যতম সেরা ট্রেন যাত্রা ছিল। যেমন ছিল বাইরের দৃশ্যপট, সেরকমই আমরা ছিলাম অনেকটা রিল্যাক্স অবস্থায়। বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন পৌঁছে গেলাম কন্যাকুমারীতে বুঝতেই পারলাম না। এখন বাজে 11:35। অবশেষে আমরা কন্যাকুমারীতে। আর ট্রেন এখানে 15 মিনিট আগেই পৌঁছে দিয়েছে আমাদের কন্যাকুমারীতে। আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন বললাম বাজে 11:30। আর ট্রেনটাতে যাত্রা করলাম, যদিও খুব কম সময়ের জন্য। আর এই ট্রেনটার সম্বন্ধে যদি বলা হয়, ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ত্রুটি দেখা গেছে, বা দেখতে পেয়েছি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে, কিন্তু বিফোর টাইমে পৌঁছে দিয়েছে, এটাই অনেক। আর এই যে গরমটা লাগছে, এটা কিন্তু এমন নয় যে এরকম সময় গরম লাগছে। বছরের বেশিরভাগ সময় এরকমই টেম্পারেচার থাকে এখানে। অবশ্যই আসার আগে ওয়েদার রিপোর্ট দেখে আসবেন। কন্যাকুমারীতে পৌঁছেই প্রথমে চলে আসি বাইরে। সেখান থেকে 100 টাকার বিনিময়ে নিয়ে নিই একটি অটো। আমাদের কথা মতো অটো ভাই সোজা নিয়ে আসে মন্দিরের কাছাকাছি একটি হোটেলে। হোটেল ছিল হোটেল অশোকা। অবশেষে কন্যাকুমারীর হোটেল অশোকা। এইরকম হচ্ছে রুমটা।
আমরা 4th ফ্লোরে আছি। রুমটা বেশ বড়, 3টে বেড আছে, এদিকে একটা মিরর আছে আর ওদিকে একটা ওয়ার্ড্রপ আছে, চার্জিং পোর্ট ওইদিকে আছে, এইদিকে আছে টিভি চলছে। আর রুমটা বেশ বড়, কিন্তু লিফট আছে হোটেলে, ইন্টারকম আছে। আর ওয়াশরুমটা হচ্ছে এরকম, একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, এই। আর এই হোটেলটার যেটা ইউএসপি সেটা হচ্ছে এইটা হোটেলের রুম থেকেই বিবেকানন্দ রক মেমোরিয়াল এখান থেকে সুস্পষ্ট, দারুণ, খুব সুন্দর, অসাধারণ লাগছে। তাই আমরা ফ্রেশ হইনি, তারপর আমরা ঘুরতে বেরোবো। আর অবশ্যই তার আগে কি করবো? খাওয়া দাওয়া হবে। কোথায় খাবে? বুম বুম যায় না, রেস্টুরেন্ট থেকে বললো টক খেতে হবে না। ব্যাস ঠিক আছে, চলো। পুরো ফ্রেশ হয়ে স্নান টান করার পর সোজা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চটা হচ্ছে একদম ঠিক আমাদের হোটেলের সামনে একটা বাঙালি হোটেল আছে, সেখানে খাওয়া দাওয়া করতে এসেছি। সেখানে কী কী অর্ডার করছি সেটা একবার দেখাচ্ছি আপনাকে। আমাদের ভাত, ডাল, আলু ভাজা, এটা শুক্তো, আর আলাদা করে অর্ডার করেছে এটা হচ্ছে চিকেন, এটার দাম নিয়েছে 230 টাকা। আর আমি আলাদা আলাদা করেছি, কোনো থালি অর্ডার করিনি। ভাত দুটো নিয়েছি, আর ডাল আলাদা, আর আলু ভাজা আর শুক্তো। আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করলাম, সেটা হচ্ছে বিল হলো 560 টাকা মতন তিনজনে। খাওয়া দাওয়া সম্বন্ধে বলতে গেলে ঠিকঠাক, মানে একদম আহামরি কিছু না, একদম ঠিকঠাক বেসিক জিনিসটা। শুক্তোটা মোটামুটি ঠিকঠাক ছিল, ডালটা অত ভালো লাগেনি, টক টক দেখেছে ডালটা। কেন গো? ডালটা অত ভালো লাগেনি। চিকেনটা ঠিকঠাক, চিকেনটা খারাপ হয়নি, ভালো করেছে। অনেকগুলো চিকেন দিয়েছে, ভালো। চিকেনটায় আপনারা যদি কখনো আসেন এখানে, চিকেনটা ট্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ভাত অ্যাজ ইউজুয়াল, দুটো ভাতেই আমাদের তিনজনের হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যেতে হবে হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়ালে। কন্যাকুমারীতে আসা যে কারণে, সেই কারণের দিকে এবার রওনা দেওয়া বিবেকানন্দ রক মেমোরিয়াল। সেখানে গিয়ে পৌঁছে দেখি দুটি লাইন আছে, একটি 75 টাকার লাইন, একটি 300 টাকার লাইন। 75 টাকার যে লাইনটি ছিল সেখানে মানুষজন ছিল চোখে পড়ার মতন, 300 টাকার লাইনটি ছিল একদমই ফাঁকা। যথারীতি আমাদের যেহেতু ভিডিও বানানোর ব্যাপার ছিল, তাই জন্য আমরা 300 টাকার টিকিট কেটে সেই লাইনেই প্রবেশ করি। এখন বাজে হচ্ছে 3:25। স্যার চলো, দারুণ লাগছে, অ্যাটমসফিয়ারই আলাদা। আর সবচেয়ে ভালো লাগছে সমুদ্রের জলের কালারটা, দুর্দান্ত লাগছে, তাই না? অসাধারণ। হ্যাঁ, ছবিতে দেখলে হবে না বা ভিডিওতে দেখলে হবে না, আসতে হবে আপনাদের এখানে। সত্যি আমি দেখেছি, বহুবার দেখেছি, কিন্তু এখানে যা দেখছি, যা ফিলিংস হচ্ছে, আপনাদের বলে বোঝাতে পারবো না, অসম্ভব। কন্যাকুমারী আসলে অবশ্যই বিবেকানন্দ রক মেমোরিয়াল। জলের যা স্রোত দেখতে পাচ্ছি, মারাত্মক, পুরো ভিজিয়ে দিচ্ছে। কি অবস্থা দেখুন, চাতা অবস্থা। ও যা সিসতে আছি মনে হচ্ছে। পাঁচশো মিটারের পথ বেশ কষ্ট করে অতিক্রান্ত করতে হলো। কি বলেছে শোনো, কি যে এত ছোট জার্নি হলো কেন, আরেকটু হলো। হ্যাঁ, একদম একদম একদম। আচ্ছা, এখান থেকে টিকিট কাটতে হবে, চলে এসো। আচ্ছা, এখানে জুতো খুলতে হবে। সেখানে ছিল জুতো রাখার সুব্যবস্থা এবং নিঃশুল্কে। দুরন্ত ভিউ, দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে।
প্রচণ্ড হাওয়া, আর এত রোদ্দুরের মধ্যেও কিন্তু হাওয়া দিচ্ছে বলে অতটা কষ্ট হচ্ছে না। যেটা বলার, আমরা এই দিকটা চলে এসেছি, এটা তো বিবেকানন্দ রক মেমোরিয়াল, আর এটা তিরুবল্লুপুরের এখানে স্ট্যাচু। যা লাগছে না, একমাত্র আপনারা এখানে এলেই বুঝতে পারবেন, একটা লেভেলই আলাদা এই জায়গার। মানে ফটো তুলতে তুলতে রিল শেষ হয়ে যাবে, মেমোরি কার্ড শেষ হয়ে যাবে, তবু মনে হবে কিছু বাকি থেকে গেল। আর এই জায়গাটা যার চয়েসে আমরা আসা, এই যে বুম বুম এত হাওয়া দিচ্ছে, ও চুল সামলাতে পারছে না, এই অবস্থা। এখানে টাইমিংটা একবার খেয়াল রাখবেন, আবারও বলছি, সেটা হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত টাইমিং, ওখানে টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। আর এটা ক্লোজিং হতে হতে কেউ বলছে 5টা, কেউ বলছে 6টা। আর এই কিছুদিন আগে পর্যন্ত ব্রিজটা উদ্বোধন হয়নি, ব্রিজটা এখন উদ্বোধন করে দিয়েছে, আমরা ব্রিজ দিয়ে ওই দিকটাও যাবো। আর চেষ্টা করবেন এই সাদা জায়গাটা দিয়ে হাঁটার, একদমই গরম নেই। সবাই এদিকটা ছাওয়ায় নিয়ে নিয়ে ছাওয়ায় এসে বসে পড়ছে। সমুদ্রের প্রশান্তিদায়ক বাতাস এবং নিত্যরত ঢেউয়ের মাঝে একটি পাথর, যা এত রহস্যময় এবং মার্জিত। এটি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধাঞ্জলি, যিনি এই ভূমির আধ্যাত্মিক প্রতিভা বিশ্বে পৌঁছে দিয়েছিলেন। বিবেকানন্দ রক মেমোরিয়াল ঋষির মতোই কালজয়ী। ভারতের দৈর্ঘ্য ও প্রস্থ জুড়ে ঘুরে বেড়ানোর পর স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে পৌঁছেছিলেন এবং 25, 26 এবং 27 ডিসেম্বর 1892 সালে এই একই শিলাটিতে তিনি ধ্যান করেছিলেন। যে পাথরের ওপর এই স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়েছে, সেখানেই বিবেকানন্দ জ্ঞান লাভ করেছিলেন বলে জানা যায়। এই রক মেমোরিয়ালেতে গেলে আপনি দেখতে পাবেন মেডিটেশন সেন্টার। তিরুবল্লুবর একজন বিখ্যাত তামিল কবি এবং পণ্ডিত ছিলেন। বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে এই মূর্তিতে যাওয়ার ব্রিজটি বেশ চমকপ্রদ। ব্রিজটি পুরোপুরি গ্লাস নির্মিত, যার ওপর দিয়ে হাঁটাটা বেশ রোমাঞ্চকর। দুটো ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়ালে আসলে একটা জিনিস অবশ্যই ক্যারি করুন, সেটা হচ্ছে জলের বোতল। আর 2 নম্বর হচ্ছে এমন পোশাক পরে আসুন যাতে এখানে প্রচণ্ড হাওয়া দেয়, যাতে অস্বাচ্ছন্দ্য বোধ না হয়। এটা কিন্তু সবাইকে বলা হচ্ছে, এটা খেয়াল রাখবেন। আর স্বীকৃতি একটা জিনিস বলছে, এর সঙ্গে অ্যাড করছে, কি বলছো? মেয়েরা অবশ্যই চুল ভালো করে বেঁধে আসবেন, তাহলে বুমুমের মতন অবস্থা হবে। ঠিক আছে, আবার আসবো তো, খুব শীঘ্রই হবে তো। আচ্ছা, এখানে আমরা যে তিরুবল্লুবরের যে স্ট্যাচুটা দেখছি, এটা হচ্ছে 95 ফুট উঁচু। আর নিচ থেকে, মানে এই যে বেস থেকে যদি ধরেন, এই নিচের বেস থেকে যদি ধরেন, এটা 133 ফুট। এটা তাহলে এই স্ট্যাচুটা দেখে আমার কিন্তু একটা জায়গায় যেতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচুটা আছে, সেটা দেখতে যাওয়ার খুব ইচ্ছা আছে। কি সেটা হবে তো বম? খুব শীঘ্রই হবে, একদম হবেই। 5:30 বাজে, এখনও আমরা যাইনি। আমরা এই সাইড ব্যাক সাইডে চলে এসেছি, তিরুবল্লুবরের যে স্ট্যাচু আছে তার ব্যাক সাইডে চলে আসছি। এখান দিয়েও বিবেকানন্দ রক মেমোরিয়াল একটা স্টানিং ভিউ পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হচ্ছে, এই যে সমুদ্রের ঢেউটা এখানে এত জোর বাড়ছে, মানে সেখানকার জল ছিটে আমাদের মুখে চলে আসছে, হালকা, খুব হালকা কিন্তু আসছে। আমরা অনেকটা উঁচুতে আছি, কিন্তু মানে এতটাই ফোর্স জলের। বিকেলের শেষটুকু সময় আমরা চেষ্টা করেছিলাম সেখান থেকে সানসেট দেখার, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। তবে এইটুখানি বলতে পারি, আমার এই ভ্রমণ জীবনের সেরা অধ্যায়ে থাকবে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল ভ্রমণ। তোর চয়েস একদম দারুণ ছিল, এবার ফ্যান্টাস্টিক, প্রচণ্ড ভালো লেগেছে। আমার যেতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলছি, একটু যেতে ইচ্ছা করছে না। দারুণ সব টাইম ল্যাপস নিলাম, দারুণ সব ফটোগ্রাফি করলাম। আর এই ফটোগ্রাফিগুলো দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি TND_traveler অবশ্যই ফলো করতে হবে।
আর যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আমার ট্যুরের সম্বন্ধে বা আপনারা এমন জায়গায় ঘুরতে যাচ্ছেন যেখানে আমি ঘুরতে গেছি, অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন ইনস্টাগ্রামে, আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার। এবার এখান থেকে সোজা ফেরি সার্ভিস ধরে আমরা চলে যাব হচ্ছে মেনল্যান্ডে, মানে হচ্ছে কন্যাকুমারীর মেনল্যান্ডে। আর যেটা বলে রাখি, 300 টাকা হোক বা 75 টাকা, ফেরার সময় লাইন কিন্তু একটাই। রিটার্ন জার্নিতে আমাদের মন পড়েছিল বিবেকানন্দ রক মেমোরিয়ালের দিকে। অস্তমিত সূর্যের আলোয় কি অপূর্ব লাগছিল এই বিবেকানন্দ রক মেমোরিয়াল, তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। সেদিন আমাদের জল পান কম হয়েছিল, তাই শরীরকে হাইড্রেট করতে আমরা 3 জন পান করেছিলাম পাইনাপেল জুস। এরপর আমরা ফিরে আসি হোটেলে, কিন্তু আমার মন পড়েছিল বিবেকানন্দ রক মেমোরিয়ালে। সমুদ্রের পাড় থেকে আলোকিত এই বিবেকানন্দ রক মেমোরিয়ালকে দেখতে চমকপ্রদ লাগছিল। সেদিনের ডিনারটা ছিল বেশ ভালো, দিল্লি পাঞ্জাবি ধাবা বলে একটি দোকানে। দোকানটি হলো ঠিক মন্দিরের রাস্তার উল্টো দিকে। ডিনারে ছিল ডাল মাখনি আর বাটার নান, যার টেস্ট ছিল বেশ ভালো। মোট বিল হয় আমাদের 310 টাকা। পরের দিন ভোর ভোর আমি চলে যাই সানরাইজ দেখব বলে সানরাইজ পয়েন্ট। এই সানরাইজ পয়েন্ট যাওয়ার রাস্তাটা বেশ ভালো। আপনাকে এই রাস্তা ধরে এতটা এগিয়ে যেতে হবে, কখনো মনে হবে যে আপনি সমুদ্রের ওপরে বিবেকানন্দ রক মেমোরিয়ালের প্যারালাল জায়গায় অবস্থান করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনে মেঘলা থাকায় সানরাইজ ঠিকভাবে দেখতে পাইনি। অজ্ঞতা কি, 1 কাপ চায়ে চুমুক। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ছবি তুললাম, ভালো সময় কাটালাম, আর ভালো কিছু স্মৃতি নিয়ে ফিরে আসলাম হোটেলে। হোটেলে ফ্রেশ হলাম, তারপর রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। ভগবতী কুমারী আম্মান মন্দির 52টি শক্তিপীঠের একটি। বিশ্বাস করা হয় যে সতীর মৃতদেহের পিছনের মেরুদণ্ড এখানে পড়েছিল, যার ফলে এই অঞ্চলে কুণ্ডলিনী শক্তির উপস্থিতি তৈরি হয়েছিল। দেবী কন্যাকুমারী হলেন কুমারিত্ব এবং তপস্যার দেবী। মন্দিরের আচার অনুষ্ঠানের জন্য কুমারীকে বালম্বিকা, শিশু দেবী হিসেবে কল্পনা করা হয়। দেবীকে এখানে নবদুর্গাদের মধ্যে একজন কাত্যায়নী হিসেবে বিবেচনা করা হয়। ভক্তরা তাকে ভদ্রকালী হিসেবেও পূজা করেন। এই মন্দির 3000 বছর পুরনো। পশ্চিমের দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করা যায়। পূর্ব দরজাটি বছরের কেবল নির্দিষ্ট দিনেই খোলা থাকে। এই মন্দির খোলা থাকে ভোর 4:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা 15 পর্যন্ত। এই মন্দির ভারতের মূল ভূখণ্ডের একদম দক্ষিণ প্রান্তে, যেখানে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের সঙ্গমস্থল সেখানেই অবস্থিত। মন্দির থেকে সোজা চলে আসি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করি মন্দিরের কাছেই একটি ফেমাস দোকান হোটেল সারাভানাতে। এখানে আমরা নিয়েছিলাম মশালা ধোসা। আমরা ধোসা খেলাম, ধোসা সম্বন্ধে বুম বুম বলবে। বুম বুম বলো। বুম বুম বলছে ভালো, কি বলছো? মোটামুটি আমাদের ওখানে চেন্নাই স্কয়ারে, চেন্নাই একদম আমি এর সঙ্গে সহমত। দামটা একটু চেন্নাই স্কয়ারে একটু বেশি, এখানে 112 টাকা। কিন্তু আমরা ধোসার জায়গায় এসে কেন এরকম কেন ধোসা হবে, মানে মোটামুটি ভালো, ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ভালো, এরকম কেন হবে। আমি 2018 সালে আমরা যখন চেন্নাই গেছিলাম অ্যাপেলো হসপিটালে, সেখানে 75 টাকা দিয়ে ধোসা খেয়েছিলাম, দুর্দান্ত ছিল ধোসাটা। তো সেই তুলনায় কিছুই নাই ধোসাটা। এবার আমি একটা ফিল্টার কফি নিয়েছি, সেটা একবার পান করে দেখি কেমন। ফিল্টার কফিটা ঠান্ডা করতে দিয়েছে, এই যে ফিল্টার কফি। কফিটার দাম নিচ্ছে 35 টাকা। দারুণ কফিটা, ব্যাপক মিষ্টি কম, আর দ্বিতীয় কথা হচ্ছে বেশ কড়া কফি কিন্তু। আমরা এখনো এসেছি কন্যাকুমারী যে বিচ আছে, সেই বিচে ঠিক সুনামি যে পার্ক আছে, সেই পার্কের সামনেই।
এখানে এসে দেখতে পাচ্ছি ত্রিবেণী সঙ্গম, মানে তিনটি সাগরের মিলন স্থান। এই সোজা যেটা দেখতে পাচ্ছেন ভারত মহাসাগর, বাঁদিকে হচ্ছে বঙ্গোপসাগর আর ডান দিকে হচ্ছে আরব সাগর। এই জায়গায় মানুষ দেখুন স্নান করছে। এই এখানকার যে জল আছে তাকে খুব পুণ্য মানা হয়, তো সেই জলে আমরা স্নান করব না, কিন্তু অবশ্যই মাথা ছোঁয়াবো। আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা দর্শন করবেনই করবেন এবং এই সাগরের জল একটু নিজের শরীরে স্পর্শ করাবেন। ত্রিবেণী সঙ্গমে অনেকক্ষণ সময় স্পেন্ড করার পর আমরা সোজা চলে আসি হোটেলে রেস্ট নিই এবং হোটেলে আমাদের চেক আউট টাইম হয়ে যায়। আমাদের যেহেতু রাত্রিবেলা আজকে ট্রেন আছে রামেশ্বরমের জন্য, তাই জন্য সেই চেক আউট টাইমটাকে একটু এক্সটেন্ড করি কিছু পয়সার বিনিময়, তো তারা রাজি হয়ে যায়। তারপর আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করার পর বিকেল কিছু জায়গায় ঘুরবো, সেটা তো পরে দেখাবো। আর লাঞ্চ করতে এসেছি কালকে রাত্রিবেলা যেখানে ডিনার করেছিলাম সেখানে, এই পাঞ্জাবি ধাবা বলে। এদের খাবার দাবার ভালোই লেগেছে, বল ভালো। তো ওরা অর্ডার করেছে হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর অর্ডার করলাম হচ্ছে পনির বাটার মশলা, আর আমার জন্য তন্দুরি রুটি। এখানে খাওয়া দাওয়া করলাম, 370 টাকা বিল হলো। খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো এবং রিজনেবল, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে, বলো পরিষ্কার পরিচ্ছন্ন। এই দোকানটা একবার দেখিয়ে রাখি, এই হচ্ছে দোকান, এই দিল্লি পাঞ্জাবি ধাবা, এইরকম জায়গায় জাস্ট এই যে মন্দিরে ঢোকার যে গলি তার ঠিক উল্টো দিকে এই দোকানটা। আবার একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু ঘুরতে যাব। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এরপর আমরা বেরিয়ে পড়ি সেদিনকের সাইট সিনের জন্য। হোটেলের সামনে থেকে 800 টাকার বিনিময়ে একটি অটো ভাড়া করি। প্রথমে আমাদের গন্তব্য ছিল তিরুপতি বালাজি টেম্পল। কন্যাকুমারীর তিরুপতি মন্দিরটি অন্ধ্রপ্রদেশের তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রতিরূপ হিসেবে নির্মিত হয়েছিল। এই মন্দির 2019 সালে উদ্বোধন করা হয়। তা আপনারা যদি কখনো কন্যাকুমারী আসেন অবশ্যই এই জায়গাটা মিস করবেন না, খুব সুন্দর লাগবে। আমরা এরপরে যাচ্ছি সুচিন্দ্রা টেম্পল, যেটা এখান থেকে 15 কিলোমিটার। সুচিন্দ্রাম মন্দির, যা থানুমালয় মন্দির নামে পরিচিত, কন্যাকুমারীর সুচিন্দ্রাম জেলায় অবস্থিত। কন্যাকুমারী থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। এই মন্দিরের আকর্ষণীয় দিক হল এটি ত্রিদেবতা অর্থাৎ ভগবান শিব, ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার প্রতি উৎসর্গকৃত। এই কারণে শৈব এবং বৈষ্ণব উভয় সম্প্রদায়ের ভক্তদের কাছে এর ধর্মীয় গুরুত্ব অত্যন্ত বেশি। সুচিন্দ্রাম মন্দিরের প্রবেশ মূল্য 10 টাকা। কন্যাকুমারী সুচিন্দ্রাম মন্দির কেবল তার ধর্মীয় তাৎপর্যের জন্যই নয়, বরং তার মনোমুগ্ধকর স্থাপত্যের জন্য পরিচিত। এর কাঠামোগত উৎকর্ষতা সকলকে মুগ্ধ করে। এই মন্দিরে 7 তলা বিশিষ্ট একটি সাদা গোপুরম রয়েছে, যার বারান্দায় বিভিন্ন দেবদেবীর সূক্ষ্ম খোদাই করা ছবি রয়েছে। এই মন্দিরের প্রধান আকর্ষণ হল 18 ফুট উঁচু 4টি সঙ্গীত স্তম্ভ। অবশেষে আমরা সানসেট পয়েন্টে, এটাই আজকে কন্যাকুমারীতে আমাদের অন্তিম দ্রষ্টব্য স্থান। জানি না সানসেট দেখা যাবে কিনা, প্রচণ্ড ওখানে ক্লাউড হয়ে রয়েছে, মানে মেঘের ঘন ঘাটা। কি আর করা যাবে, যেটুকু দেখা যাবে সেটাই আমি ভিডিওতে করব। আর ভিড় এখানে মোটামুটি এরকম। কন্যাকুমারীর যে মেন বিচ আছে সেখান থেকে প্রায় 2 কিলোমিটার এই জায়গাটায় অনেকটা এরকম। এখানে সব রকম জিনিস পেয়ে যাবেন, ছোট ছোট স্টল আছে খাওয়া দাওয়ার, আর এখানে প্ল্যাটফর্ম মতন করা আছে। দারুণ সানসেট দেখা যাক না যাক, এখানকার অ্যাটমসফিয়ার কিন্তু দারুণ। হ্যাঁ, পাথর আছে। আর যেটা বলার, সানসেট দেখা যাক না যাক, কিন্তু জায়গাটা দুরন্ত, একদম টপ ক্লাস।
আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।